বুলেট ট্রেন চালানো সম্ভব কিনা যাচাই করতেই খরচ ১১০ কোটি টাকা। উপযুক্ত না হওয়ায় সরে এলো মন্ত্রণালয়। টাকা নয়-ছয় করার উদ্দেশ্য বলছেন বিশেষজ্ঞরা। মাত্র ৪ ঘন্টায় যাওয়া যাবে ঢাকা থেকে রংপুর। দ্রুত গতিতে এগিয়ে চলছে 4 লেন মহাসড়কের কাজ। ২০২৩ সালে চলাচলের জন্য খুলে দেওয়ার আশা। বঙ্গোপসাগরে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা। জ্বালানি সংকট নিরসন সহ বছরে আমদানি খরচ কমবে ২১,০০০ কোটি টাকা। মিলেছে মূল্যবান প্রাণিজ সম্পদও। ভারতে ওমিক্রন সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ায় স্থলপথে প্রবেশে কড়াকড়ি। সড়কে আবেদন করলেও মিলছে আকাশপথের ভিসা। যাতায়াত ব্যয় বাড়ায় বিপাকে যাত্রী। এবং দুবাইয়ে বাংলাদেশিদের হাতে তৈরি হচ্ছে বিশ্বমানের সুগন্ধি। মধ্যপ্রাচ্য দাপিয়ে সুবাস ছড়াচ্ছে ইউরোপেও। পৃষ্ঠপোষকতা পেলে দেশে ফ্যাক্টরি গড়ার আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। এখানে আমাদের নৌবাহিনীর জন্য আলাদা জায়গা আছে, সেনাবাহিনীর জন্য জায়গা আছে, এবং বিমান বাহিনীর সকলের আলাদা আলাদা প্রদর্শনী ব্যবস্থা আছে। কাজেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের শিশু, তরুণ বা বয়োবৃদ্ধ যারাই আসবেন তারা যেমন জ্ঞান অর্জন করবেন, সেই সাথে সাথে এখানে আরেকটি বিষয় হবে যে আমাদের সশস্ত্র বাহিনীতে অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে আমাদের যারা তরুণ প্রজন্ম তারাও যোগদান করতে আরও আগ্রহী হবে। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখতে তারা উদ্বুদ্ধ হবে, এটাই আমি মনে করি। কাজে জাদুঘরটা শুধু প্রদর্শনীর জন্যই না, এটা আমাদের এই তরুণ প্রজন্মকে তাদের যেমন ভিতরে একটা আকর্ষণ হবে, আবার দেশপ্রেম উদ্বুদ্ধ হবে এবং দেশপ্রেম জাগ্রত হয়ে তারা আমাদের সশস্ত্র বাহিনীতে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যোগদান করতে আগ্রহী হবে, এগিয়ে আসবে। তবে বাস্তবতা হলো আমাদের যে পররাষ্ট্র নীতিমালা, যেটা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতিটাই বিশ্বাস করি আর সেই নীতি মেনেই আমরা চলছি। এবং আমি অন্তত এটুকু বলতে পারি যে ২০০৯ সাল থেকে এই পর্যন্ত আমরা সরকারে আছি, ৯৬ সালেও আমরা সরকারে ছিলাম, তখনও আমরা কিন্তু এই নীতিটা অনুসরণ করেই চলেছি। আমরা প্রথমবার যখন সরকারে আসি, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করি, আমরা কিন্তু নিজেরাই করেছি। আমরা কোনো বাইরের কাউকে এখানে হাত দিতে দেইনি, কারণ এটা আমার নিজের দেশের ভিতরে আভ্যন্তরীণ ব্যাপার। আমার দেশের নাগরিক, তাদের সমস্যা থাকলে সেটা আমরাই সমাধান করতে পারবো, এবং সেভাবে আমরা সেটা করতে পেরেছি। ভারতের সাথে গঙ্গা পানি চুক্তির ন্যায্য হিস্সা আমরা আদায় করেছি। পাশাপাশি আমাদের বিশাল সমুদ্র সীমা, যে সমুদ্র আইন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে করে গিয়েছিলেন, জাতিসংঘ করেছে ১৯৮২ সালে। কাজী বঙ্গবন্ধু শেখ মুজিবের যে দূরদৃষ্টি ছিল সেটাই আপনারা উপলব্ধি করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ৭৫ পরবর্তী যারা ক্ষমতা এসেছিল তারা কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ কখনো নেয়নি। আসলে তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল কিনা আমি জানি না। যাক, আমি সরকার আসার পরপরই এটা উদ্যোগ নিই, কারণ আমরা আগে থেকে এটা নিয়ে আমাদের অনেক চিন্তাভাবনা ছিল, এবং জাতিসংঘে আনক্লজে আমি সইও করে আসি। কিন্তু তারপরেও যখন ২০০১-এ বিএনপি ক্ষমতা আসলো, তারাও তেমন কোনো উদ্যোগ নেয়নি। আমাদের হাতের সময় খুব কম ছিল, মাত্র ২ বছর হাতের সময়, যখন আমরা ২০০৯ সরকার গঠন করি। কারণ ১১ সালের মধ্যে সকল তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই সমুদ্র সীমা আমাদের অধিকার আছে। আমরা সেগুলি সম্পন্ন করেই কিন্তু আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করি, যে সমুদ্র সম্পদ এখন আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপকভাবে কাজে লাগছে বা কাজে লাগবে, আরও লাগাতে পারবো আমরা, ঠিক সেভাবে করে তুলি। আমাদের বিমান বাহিনীকে আকর্ষণীয় করার জন্য, যেমন জাতির পিতা স্বাধীনতার পরপর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলছিলেন, ঠিক সেই সময় তিনি কিন্তু যুদ্ধ বিমান MiG-21 কিনে দেন। আমি সরকার আসার পরে সেই ৯৬ সালে MiG-29 কিনি। অবশ্য MiG-29 কিনে আবার ২টি মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়।
আমাদের বিমান বাহিনী এখন যথেষ্ট শক্তিশালী এবং সেখানে আমাদের মেয়েরা পর্যন্ত ভালো ভূমিকা রাখছে। সেই সাথে আমাদের নৌবাহিনী, আপনারা জানেন যে 6 দফা যখন জাতির পিতা দিয়েছিলেন তখন কিন্তু নৌবাহিনীর হেডকোয়ার্টার বাংলা এই পূর্ববঙ্গে করার জন্য তিনি দাবি তুলেছিলেন, কারণ আমাদের বিশাল সমুদ্র সীমা রয়েছে, কাজে নৌবাহিনী আরও শক্তিশালী হওয়া উচিত, সেটাই ছিল তার স্বপ্ন। আমি প্রথমবার এসে ফ্রিগেট কিনি, একদম সম্পূর্ণ নতুন ফ্রিগেট। অবশ্যই ফ্রিগেট কেনার জন্য আমাকে আরও 2টি মামলার আসামি হতে হয়, কিন্তু আমার এখানে দুঃখ নেই, আমি যা করেছি যা জনগণের জন্য করেছি, যদিও এখানে কোনো কিছু তারা প্রমাণ করতে পারেনি এবং আমার এটাই ছিল যেটা তদন্ত করে দেখে তারপরে মামলা সমাধান করতে হবে। যাক, আমার কথাটা হচ্ছে যে দেশের জন্য কাজ করা এটাই তো আমাদের সব লক্ষ্য। কাজে আমাদের প্রত্যেকটা বাহিনীকে আধুনিক করে তোলা এটাই ছিল, এমনকি পদবিগুলি পর্যন্ত আমি পরিবর্তন করে দিয়ে ঠিক আন্তর্জাতিক মানের করে দিয়েছি। দ্বিতীয়বার সরকার আসার পর থেকে আরও আমাদের জন্য সহজ হয়েছে, আমরা আরও অনেক কাজ করে দিয়েছি, নতুন নতুন সামরিক ছাউনি আমরা করে দিয়েছি, অনেক কাজ আমরা করে দিয়েছি। আমাদের লক্ষ্য এটাই, এবং আজকে আমাদের নৌবাহিনী ত্রিমাত্রিক, আমরা সাবমেরিনও ক্রয় করেছি। কাজে সেভাবে আমি এখন অত বিস্তারিত বলতে যাব না, আমি খালি এটুকু বলবো যে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলা, যেটা জাতির পিতার লক্ষ্য ছিল। আর তাছাড়া আমার পরিবার, আমার ভাই সবাই সামরিক বাহিনীতেই ছিল, কাজে সেই সূত্রে আমি এটি মনে করি যে এর সার্বিক উন্নতি আমাদের জন্য একান্তভাবে দরকার। আমাদের এই সামরিক জাদুঘরের পাশে একটা জায়গা ছিল, সেই জায়গাটা একটি শিশু পার্ক করা হয়। এটার পিছনে আবার একটা ইতিহাস আছে। কোনো একজন, আমি আর নাম বলতে চাই না, হয়তো এখন নাম শুনলে লজ্জা পাবে, তিনি হঠাৎ দাবি করে বসলেন সেখানেতে মাল্টি স্টোরেজ বিল্ডিং করবে। আমি সাথে সাথে, আমার তখন মিলিটারি সেক্রেটারি ছিলেন মেজর জেনারেল আবেদিন, আমি আবেদিনকে বললাম যে এই জায়গাটা কিছুতেই ওখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং করা যাবে না, কারণ এটা করতে গেলে আমাদের এই সামরিক জাদুঘর এবং আমাদের প্ল্যানেটোরিয়ামটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, তো ওখানে আমি শিশু পার্ক করে দেব। যাই হোক, সেখানে এখন দৃষ্টিনন্দন শিশু পার্ক হয়ে গেছে, এখন আর কেউ নিতে পারবেও না, আর ওই দালানটা বানাতেও পারবে না। কাজে আমি এটুকু বলবো যে প্রত্যেকটা কাজ করতে গেলে সব সময়টা বাধা আসে, সেগুলো আমরা অতিক্রম করেছি এবং আজকে আমরা এটা করতে সফল হয়েছি। তা আমি মনে করি যে আমাদের দেশে আসলে মানুষের বিনোদনের জায়গা খুব সীমিত, সেজন্য আমাদের একটা চেষ্টা থাকে যে তাদের বিনোদনের ব্যবস্থা, আর বিনোদনের সাথে সাথে শিক্ষণীয় ব্যাপার। প্ল্যানেটোরিয়ামে আমাদের অনেক ছাত্রছাত্রীরা আসে, তারা সেটা দেখে, অনেক কিছু জানতে পারে, আবার সেই সাথে সাথে আমাদের সামরিক জাদুঘরও আসতে পারবে, দেখতে পাবে। ছোট শিশুরা, তাদেরও বিনোদনের ব্যবস্থা শিশু পার্কে, সব কিছু মিলে একটা চমৎকার জায়গায় আমাদের বিজয় সরণি, অর্থাৎ বিজয় সরণি বিজয়ের স্মৃতি নিয়েই চলবে, সেটাই হচ্ছে আমাদের বড় কথা। তো সেটা আমরা আজকে করতে পেরেছি। আমি আশা করি যে এটা আমাদের দেশের মানুষকে আরও আকর্ষণীয় করবে, আর সেই সাথে সাথে আমাদের সামরিক বাহিনী সম্পর্কেও আমাদের দেশের মানুষের সম্যক জ্ঞান অর্জন করতে পারবে এবং মানুষকে আরও আকর্ষণীয় করবে। আর এখানে অনেকগুলি, যেমন আর্ট গ্যালারি সহ মাল্টিপারপাস এক্সিবিশন গ্যালারি, ব্রিফিং রুম, সুভেনির শপ, ফার্স্ট এড কর্নার, মুক্তমঞ্চ, 3D সিনেমা হল, মাল্টিপারপাস হল, সেমিনার হল, লাইব্রেরি, আর্কাইভ, অসংখ্য ভাস্কর্য, মুরাল, ক্যাফেটেরিয়া, আলোকসজ্জা, আলোকোজ্জ্বল ঝর্ণা, বিস্তৃত উন্মুক্ত প্রান্তর, সব কিছু মিলে অত্যন্ত চমৎকার দৃষ্টিনন্দন একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। সেজন্য এই নির্মাণের সাথে যারা জড়িত, এখনও অনেকে এখানে আছেন, অনেকেই অবসর নিয়ে চলে গেছেন, আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা সফল হয়েছে। এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এত চমৎকার একটা প্রতিষ্ঠান আপনারা জাতিকে উপহার দিয়েছেন। এবং এই নির্মাণ কাজে আমাদের এএনসি ও সেনা সদর সম্পূর্ণভাবে জড়িত ছিলেন, সেই সাথে সাথে আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী, তারা যার যার নিজের গ্যালারি তারা সজ্জিত করেছেন এবং খুবই চমৎকারভাবে আমি বলবো যে সজ্জিত করা হয়েছে। আপনাদের সবাইকে সেজন্য আন্তরিক
ধন্যবাদ জানাই যারা এই নির্মাণ কাজের সঙ্গে জড়িত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এটুকু বলবো যে আমি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের স্থায়িত্ব এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। কিছুক্ষণ আগে আমি উদ্বোধন করে ফেলেছি, কাজী এটা মানে আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা গর্বের জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হোক, সেটাই আমি কামনা করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। বাংলাদেশ বুলেট ট্রেন চলাচলের উপযুক্ত কিনা তা যাচাই করতে 110 কোটি টাকা খরচ করেছে রেলপথ মন্ত্রণালয়। উপযুক্ত না হওয়ায় এ প্রকল্প থেকে সরে এসেছে তারা। মন্ত্রী জানান, ভবিষ্যতে বুলেট ট্রেন চালু করতে গেলে কাজে লাগবে এই সমীক্ষা। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় টাকা নয়-ছয় করতেই লোক দেখানো এই প্রকল্পটি হাতে নিয়েছিল মন্ত্রণালয়। নাজমুস সালেহির রিপোর্ট। 300 কিলোমিটার বেগে চলবে ট্রেন, মাত্র 55 মিনিটে যাওয়া যাবে ঢাকা থেকে চট্টগ্রাম। বিস্ময়কর বুলেট ট্রেনের যুগে প্রবেশ করবে বাংলাদেশ, এমন পরিকল্পনায় বানানো হয় অত্যাধুনিক রোড ম্যাপ। জানানো হয়, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নির্মাণ করা হবে 227 কিলোমিটার উড়াল রেলপথ। এ পথের পুরোটাই হবে অত্যাধুনিক সিগন্যালের পাথরবিহীন রেল লাইন। থাকবে 6টি আধুনিক রেল স্টেশন। 96,000 কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে মহাসমারোহে কাজও এগিয়ে নিচ্ছিল রেলওয়ে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ে এরই মধ্যে খরচ হয়ে গেছে 110 কোটি টাকা। সমীক্ষা যাচাইয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সুর পাল্টালেন রেলমন্ত্রী। বলছেন, অবকাঠামোগতভাবে বুলেট ট্রেনের জন্য উপযুক্ত নয় বাংলাদেশের রেল, তাই পূর্ব শর্তগুলো বাস্তবায়নের দিকে নজর দিচ্ছেন তারা। হাই স্পিডের পূর্বে অনেকগুলো প্রকল্প আছে, যে প্রকল্পগুলো এই হাই স্পিডের থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ হাই স্পিডকে সাপোর্ট করতে গেলে এইগুলি বাস্তবায়ন করা প্রয়োজন। সেইটা আমরা প্রায়োরিটি বেসিসে আমরা সেগুলো বাস্তবায়ন করব। সমীক্ষায় খরচ হওয়া 110 কোটি টাকা অপচয় হয়নি দাবি করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে কাজে লাগবে এই রোডম্যাপ। দীর্ঘমেয়াদী যে রেল উন্নয়নের যে পরিকল্পনা, তার অংশ হিসাবে এই স্টাডিগুলো আমরা করেছি। তখন তো আমাকে এই ফিজিবিলিটি স্টাডি করানোর জন্য এখন যে আমি 110 কোটি টাকা দিয়ে করালাম, তখন তো এটা আমাদের 300 কোটি টাকা লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান রেল ব্যবস্থাপনায় বুলেট ট্রেন চালানো সম্ভব নয় জেনেও নেওয়া হয়েছিল এই প্রকল্প। আমার ফাউন্ডেশনে ইলেকট্রিকের অভিজ্ঞতা নাই, আমি চলে গেলাম বুলেট এবং দেখতে গেলাম যে সেখানে সমীক্ষা রিপোর্টে এটা ফিজিবল হয় কি না। বোঝা যাচ্ছিল কোনো না কোনো একটা ইন্টারেস্টেড গ্রুপ এখানে কাজটা করাতে চাচ্ছে। শুধু ঢাকা থেকে চট্টগ্রামই নয়, কক্সবাজার পর্যন্ত বুলেট ট্রেন প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা আছে বাংলাদেশ রেলওয়ের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মাত্র 4 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে যাওয়া যাবে রংপুর। এ লক্ষ্যে এগিয়ে চলেছে রংপুর ঢাকা 4 লেন মহাসড়কের কাজ। করোনা মহামারীতে হোঁচট খেলেও এখন কাজ চলছে দ্রুত গতিতে। দেশের প্রথম ডিজিটাল এই মহাসড়ক 2023 সালে চলাচলের জন্য খুলে দেওয়ার আশা করছে সরকার। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। আপাত দৃষ্টিতে কেবল উন্নত আধুনিক একটি মহাসড়ক মনে হলেও মূল উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি এবং এর মাধ্যমে সাসেক করিডোর, এশিয়ান করিডোর, বিমস্টেক করিডোরে যুক্ত হওয়া। মহাসড়কটি তৈরি হচ্ছে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক 2 নামের একটি প্রকল্পের অধীনে। মহাসড়ক ঘিরে গড়ে উঠছে বেসরকারি ইপিজেড সহ ছোট বড় অসংখ্য শিল্প কলকারখানা। এখন যেহেতু সবাই বেশি লাগতেছে, 8-10 ঘন্টা লাগে, তখন হয়তো 4 ঘন্টায় চলে আসবে। আমাদের যে ছোটোখাটো 3 চাকার বা 2 চাকার গাড়িগুলো আছে, সেগুলো এক সাইড দিয়ে চলে যাবে এবং এটা ডবল লেন আছে, একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে, অনেক দুর্ঘটনা অনেক কমে যাবে। যানজটের যে সমস্যা, এলে সমাধান হবে। যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের 16টি জেলায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে উড়াল সড়ক, আন্ডারপাস, ছোট বড় সেতু ও কালভার্ট। ফলে গাড়ির ক্রসিং কম হবে, পাশাপাশি সার্ভিস রোড থাকার কারণে লোকাল গাড়িগুলো চলাচল করতে পারবে। আমাদের টার্গেট আছে যে আগামী জুন 2023 আমরা এই প্রজেক্ট জনগণের উন্মুক্ত চলাচলের জন্য ওপেন করতে পারবো। সিরাজগঞ্জের হাটিকুন্ডুল থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার দীর্ঘ এই সড়কের শেষ অংশের কাজ চলছে দিন ও রাতে। যদিও কোভিড পরিস্থিতির কারণে পুরো 2 বছর ধুকেছে এই প্রকল্প। আমাদের নির্ধারিত সময় ছিল 2022-এর জুন পর্যন্ত,
তো সেখান থেকে হয়তো আমাদের আরও কিছু সময় বেশি লাগবে, তবে আমরা আশা করছি খুব দ্রুতই অধিকাংশ কাজ শেষ হয়ে যাবে। পুরো প্রকল্পকে নান্দনিক রূপ দেবে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টার এক্সচেঞ্জটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বঙ্গোপসাগরের তলদেশে 103 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে ধারণা করছেন গবেষক দল। জ্বালানি সংকট নিরসনে এই বিশাল মজুদ যুগান্তকারী বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া পাওয়া গেছে মূল্যবান প্রাণিজ সম্পদও। এই সম্পদ কাজে লাগালে প্রতি বছর 21,000 কোটি টাকার আমদানি খরচ কমতে পারে বলেও জানিয়েছেন গবেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়ন যৌথ উদ্যোগে গত 2 বছর ধরে বঙ্গোপসাগরে গবেষণা চালিয়ে আসছে। গবেষণায় সম্প্রতি মূল্যবান কিছু প্রাণিজ ও খনিজ সম্পদের সন্ধান মিলেছে সমুদ্রের তলদেশে। প্রাথমিক গবেষণায় সমুদ্র তলদেশে ন্যূনতম 17 এবং সর্বোচ্চ 103 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস হাইড্রেট পাওয়ার ধারণা করছে গবেষক দল। কেন ন্যূনতম 17? যে জায়গাতে আমরা যে লাইন গেছি এই লাইনের নিচে যতটুকু আছে সে সম্বন্ধে আমরা শিওর যে 17, কিন্তু বাকি যে পুরো এলাকাটা আছে সেটাকে যদি আমরা ইন্টারপোলেশন করে দেখেছি যে প্রায় 103 TCF আমাদের এই গ্যাস হাইড্রেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের তলদেশে পাওয়া বিভিন্ন প্রজাতির সিউইড, সামুদ্রিক মাছ সহ প্রাণিজ সম্পদের ল্যাবরেটরি টেস্ট করা হয় নেদারল্যান্ডসে, যাতে দেখা গেছে 10 প্রজাতির সিউইড অর্থনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। এসব সিউইড সাবান, শ্যাম্পু সহ নানা প্রসাধনী ও পশুখাদ্য তৈরির কাঁচামাল হিসেবে কাজে লাগবে। গ্যাস মজুদ থাকে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছর প্রসাধনী ও পশুখাদ্যের কাঁচামাল আমদানিতে ব্যয় করা হয় 28,000 কোটি টাকা। দেশের সমুদ্রতলে পাওয়া সম্পদ কাজে লাগালে 21,000 কোটি টাকার আমদানি খরচ কমাতে পারবে বাংলাদেশ। বাংলাদেশে প্রাপ্ত বহু সংখ্যক প্রজাতির সিউইডের মধ্যে কয়েকটি প্রজাতির ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের ব্লু ইকোনমিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম। আমাদের যদি ফুডটা আমরা সিউইডটা ডেভেলপ করতে পারি, আমদানি তো বাদ, তারপরেও আমরা বিক্রিও করতে পারবো। সমুদ্রের তলদেশে পাওয়া সম্পদ কাজে লাগাতে বেসরকারি প্রসাধনী ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভারতে হঠাৎ করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বাড়ায় নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত 4 ভাগের 1 ভাগে নেমে এসেছে। সড়কপথে ভারত যাওয়ার আবেদন করলেও মিলছে আকাশপথের ভিসা। বিমান ভাড়াও 3 গুণের বেশি। এতে জরুরি প্রয়োজনে সময়মতো যাতায়াত করতে না পেরে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষা খাতের যাত্রীরা বিপাকে পড়েছেন। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 2 বছরেও পিছু ছাড়েনি করোনা। এক সময় একটি নতুন রূপে সংক্রমণ ছড়িয়ে চলেছে। সর্বশেষ নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও। তবে ভারতের সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ায় অনেক রাজ্যে বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ। যাত্রী যাতায়াত নিরুৎসাহিত করছে ভারতীয় দূতাবাস। সড়ক পথে ভিসার আবেদন করলেও দেয়া হচ্ছে আকাশপথের ভিসা। ঢাকা কলকাতা বিমানবন্দরের ভাড়া 3 গুণ বেড়ে 25,000-এ ঠেকেছে। তাও আবার মিলছে না 1 সপ্তাহের আগের টিকিট। দুবার করোনা পরীক্ষায় 3,000-এর বেশি টাকা বাড়তি খরচ করতে হচ্ছে। এতে ব্যবসা, চিকিৎসা বা শিক্ষা গ্রহণের জন্য ভারত যাত্রা কঠিন হয়ে পড়েছে। ওমিক্রনের প্রভাব থাকলেও আমাদের জরুরি চিকিৎসার ভিত্তিতে আমাদের বাচ্চার সেফটির জন্য আমার যেতে হচ্ছে। বাই রোডের ভিসা চাওয়া সত্ত্বেও আমাদের বাইয়ারের ভিসা দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে বাইয়ারে চিকিৎসা করা সম্ভব না। জীবন বাঁচানোর জন্য, চিকিৎসার জন্য যেতে হচ্ছে। এদিকে ওমিক্রন সংক্রমণ রোধে ভারত ফেরত সন্দেহভাজন যাত্রীদের করোনা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। ভারত থেকে আগত যাত্রীদের আমরা স্ক্রিনিং কার্যক্রম জোরদার করছি এবং যারা সন্দেহভাজন তাদেরকে আমরা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করছি। এই অবস্থায় স্থলপথে যাত্রী সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। 450 জনের মতো যাত্রী ভারতে গমন করেছেন এবং এই সকল যাত্রী যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে গমনাগমন করেন সেই বিষয়ে আমরা সচেতন রয়েছি। মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেছেন 445 জন বাংলাদেশি পাসপোর্টধারী, আর ভারতীয় এসেছেন 138 জন। ভারত ফেরত সন্দেহভাজন 64 জন বাংলাদেশিকে পরীক্ষা করে 4 জন করোনা পজিটিভ আক্রান্তকে রাখা হয়েছে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। সময় সংবাদ, বেনাপোল। বেনাপোলে কাঁচামাল জাতীয় খাদ্যপণ্যের সঙ্গে মাদক পাচার রোধে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজ,
ধন্যবাদ ফয়সাল আপনাকে। বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও কিন্তু দেশের যে অর্থনীতিকে সচল রাখতে বিশেষ ব্যবস্থায় কিন্তু বেনাপোল বন্দরের সাথে ভারতের যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্বাভাবিক আছে। বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য ভারত থেকে আমদানি হয় তার বড় কিন্তু একটি অংশ রয়েছে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল। তবে এই খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল সাথে যেন কোনোভাবে অবৈধভাবে কোনো মিথ্যা ঘোষণার পণ্য বা মাদকদ্রব্য প্রবেশ না করে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে যে কাস্টম কর্তৃপক্ষ বেনাপোলের সেই কাস্টম কর্তৃপক্ষ যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। অর্থাৎ ভারত থেকে খাদ্যদ্রব্য জাতীয় কোনো কাঁচামালের ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের সাথে সাথেই সেই ট্রাকটা কিন্তু বন্দরে স্ক্যানিং করা হচ্ছে এবং স্ক্যানিংয়ের পরেই কিন্তু সেটি বেনাপোল বন্দরের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাচ্ছেন। আমরা যেটা এখানে প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি যে গত 26শে ডিসেম্বর আমদানিকারক সিয়াম ইন্টারন্যাশনাল ভারত থেকে ক্যাপসিকাম ঘোষণা দিয়ে বিপুল পরিমাণের 3.5 পিস এবং মাদকদ্রব্য আমদানি করে। বিষয়টি কাস্টম কর্তৃপক্ষ চালানটি আটকের পরে তারা সতর্কতা বাড়ায় এবং সিদ্ধান্ত নেয় এখন থেকে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল অর্থাৎ যে সমস্ত ফল বা মাছের ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করবে সে সমস্ত ট্রাকে কিন্তু তারা স্ক্যানিং কার্যক্রম শুরু করবেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এখানে যে ভারত থেকে যে সমস্ত ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে সে সমস্ত ট্রাকে কিন্তু স্ক্যানিং কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। আমরা কথা বলেছি সাধারণ ব্যবসায়ীদের সাথে, সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন যে বেনাপোল বন্দরে যে স্ক্যানিং কার্যক্রম সম্পন্ন হয় সেটি সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত, কিন্তু বেনাপোল বন্দরে কিন্তু 24 ঘন্টা বাণিজ্য সম্পাদন হয়ে থাকে। এক্ষেত্রে যদি স্ক্যানিং কার্যক্রম কিন্তু যদি 24 ঘন্টা চালানো যায় সেক্ষেত্রে দ্রুত যে বাণিজ্য সম্পাদন সেটি কিন্তু সম্ভব হবে। আমরা কথা বলেছি কাস্টম কর্তৃপক্ষের সঙ্গে, কাস্টম কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন তারা যে আমদানি বাণিজ্যের যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে কিন্তু বেনাপোল বন্দরে অন্যান্য পণ্যের সাথে যে খাদ্যজাত পণ্য সে পণ্য কিন্তু স্ক্যানিং কার্যক্রম শুরু করেছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দরে যে আমদানি বাণিজ্যের নিরাপত্তা বাড়াতে যে খাদ্যদ্রব্য জাতীয় পণ্যের যে স্ক্যানিং কার্যক্রম শুরু করা হয়েছে তার সর্বশেষ তথ্য। আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। রাজস্ব বোর্ড আর বন্দর কেন্দ্রিক নানা জটিলতায় তৈরি পোশাকের নতুন বাজার তৈরি হচ্ছে না বলে মনে করেন বিজিএমএ সভাপতি ফারুক হাসান। গতকাল দুপুরে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইআরএফ সংলাপে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি র্যাব কর্মকর্তাদের ওপর দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বিজিএমইএ চিন্তিত নয় বলেও জানান তিনি। বিজিএমইএ সভাপতি বলেন, উন্নয়নশীল দেশে সরকারের নীতি সহায়তা পেতেই ব্যবসায়ীদের রাজনীতির সঙ্গে যুক্ত হতে হয়। চাইনিজ মালে মান্থলি গার্মেন্ট এক্সপোর্ট $4 বিলিয়ন ক্রস করেছে থেকে আমরা রেকর্ড করেছি আমাদের। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাতে এই মুহূর্তে পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সানবির রূপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার এবারের আসরটি কিন্তু এবার প্রথমবারের মতোই বসেছে এবং এই সেন্টারটি নির্মাণ করতে প্রায় 800 কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশ এবং চীন সরকার। তারপরে এই সেন্টারটি কিন্তু রেডি হয়েছে এবং গত কয়েক বছর ধরে আমরা শুনে আসছিলাম যে এই সেন্টারে বাণিজ্য মেলাটি হবে। তবে এখানের যে প্রতিবন্ধকতাগুলো আছে, বিশেষ করে ঢাকা থেকে যাতায়াত ব্যবস্থা, সেই যাতায়াত ব্যবস্থা প্রতিবন্ধকতা যতটুকু পারা গেছে ততটুকু দূর করে 30টি বাসের মাধ্যমে কিন্তু এখানে লোকজন আনার ব্যবস্থা করা হয়েছে। 40 টাকার বিনিময়ে একজন দর্শনার্থী তিনি প্রবেশ করতে পারবেন এবং শিশুদের জন্য 25 টাকা। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, শুধুমাত্র ছুটির দিনে সেদিন রাত 10টা পর্যন্ত চলবে। তবে 7 দিনের এখন পর্যন্ত যে মেলার পরিস্থিতি সেটি হচ্ছে কি বেশ বড় জায়গা জুড়ে কিন্তু এবারের মেলাটি এবং 33,000 বর্গ মিটার এলাকা জুড়ে এই মেলাটি স্থাপন করা হয়েছে। এই যে সেন্টারটি, সেই সেন্টারটিতে সকালবেলা থেকে যে অবস্থা সেটি হচ্ছে কি একদমই মানুষজনের আনাগানা নেই বললেই চলে। এখনও কোনো স্টল তারা পুরোপুরি প্রস্তুতি নিতে পারেননি, যার ফলে তারা তাদের স্টলের শেষ মুহূর্তের কাজটি করছেন। আবার যারা পুরোপুরি প্রস্তুতি নিয়েই প্রথম দিন থেকে শুরু করেছেন তারা মোটামুটি ক্রেতা দর্শনার্থীদের প্রত্যাশায় বসে আছেন। তবে এবারের মেলায় করোনার কারণে অন্য সময় যে মেলাটি হয় অন্তত 500 স্টল প্যাভিলিয়ন বসে, কিন্তু এবার কিন্তু তার অর্ধেক সংখ্যক স্টল প্যাভিলিয়ন আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র এক্সিবিশন সেন্টারটি নয়, এক্সিবিশন সেন্টারের যে পাশে যে জায়গাটা খালি জায়গা আছে সেই খালি জায়গাতে সেখানেও কিন্তু স্টলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। নানান রকমের স্টলের মধ্যে বেশিরভাগই আমি দেখেছি যে ঘর সাজানোর জিনিসপত্র, তৈজসপত্র ছাড়াও প্রসাধনী সামগ্রীর দোকান বেশি। এছাড়াও দেশের নামিদামি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই নামিদামি প্রতিষ্ঠানগুলোর দোকান আছে এবং এবারও কিন্তু বিদেশি স্টল খুব বেশি সংখ্যক নেই, অর্থাৎ মাত্র 8টি দেশের মানুষজন তারা কিন্তু স্টল নিয়ে এসেছেন। তো
এখনও বিশেষ করে এক্সিবিশন সেন্টারটিতে যে স্থায়ীভাবে মেলার যে আয়োজন করা হয়েছে, এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটি 1995 সাল থেকে শুরু হয়েছে, এবার আসরটি আসলে কেমন হবে সেটি আসলে বলা যাচ্ছে না এখন পর্যন্ত। শেষ মুহূর্তে ক্রয় আদেশই বা কত আসে সেটিও এখনও বলা যাচ্ছে না। তবে এর আগের মেলাগুলোতে কিন্তু কমপক্ষে 150 কোটি টাকা বা 200 কোটি টাকার মতো ক্রয় আদেশ এসেছিল। তো এখন পর্যন্ত সপ্তম দিনে মেলার সবশেষ খবর ছিল এটুকুই। রূপল, আপনাকে ধন্যবাদ। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাতে পূর্বাচল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সানবির রূপল। প্রযুক্তির উৎকর্ষতা ইলেকট্রনিক্স পণ্যে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। একই পণ্য যেমন গৃহস্থালির কাজে লাগছে, তেমনি মেটাচ্ছে বিনোদনের খোরাকও। মুখের কথাতেই চলবে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ফ্রিজ, টিভি ও এয়ার কন্ডিশনার সহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের পসরা নিয়ে বাণিজ্য মেলায় হাজির হয়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। পণ্যভেদে ক্রেতাদের জন্য রয়েছে মূল্য ছাড়ও। এসি স্টার্ট। অফিস থেকে ক্লান্ত শরীরে ঘরে ঢুকে শুধু বলতে হবে এসি স্টার্ট। স্বয়ংক্রিয়ভাবে চালু হবে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি। শুধু তাই নয়, তাপমাত্রা কত হবে তা উচ্চারণ করলেই চলবে। এটা আমাদের মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এটা আমাদের 1 টন থেকে শুরু এবং কি 2 টন পর্যন্ত হবে। এটার প্রাইস 47,000 থেকে শুরু এবং কি 76,000 পর্যন্ত আছে। বাসায় জায়গা কম এমন পরিবারের জন্য ভার্টিক্যাল ফ্রিজার নিয়ে এসেছে দেশীয় একটি প্রতিষ্ঠান। রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী স্মার্ট ফ্রিজও। স্বচ্ছ ঝকঝকে ছবি দেখতে চাইলে মেলায় রয়েছে 8K স্মার্ট টেলিভিশন। লাখ টাকায় মিলছে ফোল্ডিং স্মার্টফোন। এবারে বাণিজ্য মেলায় সবশেষ সংস্করণের এমন প্রযুক্তি পণ্য প্রদর্শন করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতাম যে 4K টিভি সিরিজ ছিল, এখন হচ্ছে আমাদের কিউএলইডির মধ্যে 8Kও এখন পাওয়া যায়। 19,99,900 টাকায় আমরা দিচ্ছি। এসি, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, ইলেকট্রিক আরও এগুলো সব আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো। এখান থেকে আমাদের পেমেন্ট করবে। নজর কাটছে দেশে উৎপাদিত কোর i5 10 জেনারেশনের ল্যাপটপ। প্রতিটি ল্যাপটপ 64,500 টাকা এবং কম্পিউটারের দাম পড়বে 68,500 টাকা। যদিও দাম ও পণ্যের সরবরাহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা দর্শনার্থীদের মধ্যে। কনফিগারেশন হিসেবে প্রাইস রেঞ্জ সব দিক দিয়ে দেখতে গেলে মোটামুটি পারফেক্ট আছে। আমাদের দরকার হচ্ছে নতুন নতুন যেগুলো মানে আপডেট আছে, কালেকশন আছে, সেইগুলো হচ্ছে আমাদের উপর মানে আমরা ওগুলোর প্রতি বেশি আকর্ষণ হই। সো এবার মানে ওরকম আমরা দেখতেছি না। আজকে আমি ফার্স্ট আসছি মেলায়, যে স্যামসাং ফোল্ড সেটটা ভালো লাগতেছে। শুরুতে বিক্রি কিছুটা কম থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানগুলোর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। নদীতে অবৈধভাবে বাঁধ তৈরি করে মৎস্য খামার আর বালু ভরাট করে নির্মাণ করা হচ্ছে নানা স্থাপনা। কয়েক বছর ধরে এভাবে চলছে ময়মনসিংহের তারাকান্দার মধ্য দিয়ে বয়ে চলা রাংসা নদী দখলের মহোৎসব। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়ে নেত্রকোনার কংস নদীর সাথে মিলিত হওয়া এই রাংসা নদী দিয়ে একসময় মাল বোঝাই নৌকা ট্রলার চলাচল করলেও কালের বিবর্তনে এখন পানি প্রবাহই বন্ধ হয়ে গেছে। অবৈধভাবে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে অসংখ্য মাছের খামার। একই সাথে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে পাল্টে গেছে নদীর রূপ। পানি প্রবাহ না থাকায় নদী অববাহিকার ফসল হয় না আগের মতো। এছাড়া নদীতে বাঁধ দেয়ায় বর্ষায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বড় লোকরা মনে করেন যে টাকা পয়সা আছে, তারা পুকুর জ্বালাইছে, গাং বেড়ে লাইছে, কেউ কিন্তু বলছে না। এই যে এলাকার মানুষ যারা তার দখল করিয়া বাড়ি ঘরও করতেছে। বাসা বাড়ি হইয়া নদীর ফিশারি হইয়া নদী সব দখলের মুক্ত হয়ে গেছে। খাল বিল সব বন্ধ করে দিতেছে, ফিশারিতে পানি চলবার দেয় না। প্রশাসনের লোক আসলে কি হইব, দেখে তো কিছু হয় না। পরিবেশবিদরা বলছেন শুধুমাত্র অভিযানেই সীমাবদ্ধ না থেকে প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। নদীটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে খননের আশ্বাস দেন জেলা প্রশাসক। যাতে অবৈধ দখলমুক্ত রাখা যায় এজন্য আমাদের অভিযান নিয়মিতভাবে আমরা পরিচালনা করব। গত 3 মাসে রাংসা নদীর 8 কিলোমিটার জুড়ে 50টির বেশি অবৈধ মাছের ঘের অপসারণ করেছে তারাকান্দা উপজেলা প্রশাসন। এছাড়া নদীতে বাঁধ দেয়ায় 5টি অভিযানে 11 জনকে 39,000 টাকা জরিমানা করা হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন এ সময়ের বাণিজ্য। বাংলাদেশি উদ্যোক্তা আর কারখানার সব শ্রমিকই দেশীয় হওয়ায় পারফিউম বিদেশে তৈরি হলেও যেন মেড ইন বাংলাদেশ। মধ্যপ্রাচ্য দাপিয়ে ইউরোপের বাজারেও অবস্থান গড়ে তুলছে বিশ্বমানের এই পারফিউম। পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশেও এমন বিশ্বমানের কারখানা খোলার ইচ্ছা তাদের। মরুর বুকে বাংলাদেশিদের হাত ধরেই তৈরি হচ্ছে বিশ্বমানের সুগন্ধি। এক একটি খালি বোতল ভরে যাচ্ছে সুগন্ধিতে।
ফ্রান্সের কাঁচামাল আর চীন থেকে আমদানি করা বাহারি বোতলে এখানেই ধাপে ধাপে তৈরি হয় পারফিউম। কাঁচামাল থেকে বোতলজাত সুগন্ধির পুরো প্রক্রিয়ায় এই 4000 বর্গফুটের কারখানায়। এখানে মিক্সিং, এখানেই ফিলিং, এখানেই প্যাকেজিং, টোটালি কমপ্লিট এখানেই হচ্ছে। এখানে অ্যারাবিয়ান নাইট হয়, অ্যারাবিয়ান মিডনাইট হয়, অফিসিয়াল ব্ল্যাক হয়। যেটা কাজ করতেছি এটা অফিসিয়াল ব্ল্যাক। প্রক্রিয়াজাত শেষে লাগানো হয় পারফিউম নজেল, পরে প্যাকেজিং, এরপরে কোয়ালিটি পরীক্ষা শেষে ফাইনাল প্যাকিং। আর এসব করছেন বাংলাদেশি শ্রমিকরাই। তাই তো এতক্ষণ দেখে মনে হতে পারে বাংলাদেশেরই কোনো পারফিউম ফ্যাক্টরি, আসলে বাস্তবতা ভিন্ন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এমন কারখানা গড়ে তুলেছেন একজন বাংলাদেশি ব্যবসায়ী। তাই পরিচালনা থেকে প্রস্তুত সব ক্ষেত্রেই প্রাধান্য পাচ্ছে বাংলাদেশিরা। আর তাদের হাতেই তৈরি মোহাম্মদ মাহবুব পারফিউম। দুবাই ছাপিয়ে সুবাস ছড়াচ্ছে বিশ্ববাজারেও। পারফিউমের বক্সিং, তারপর প্যাকেজিং, তারপর ম্যানুফ্যাকচারিং, অল টোটাল দেওয়া কাজ হয়। কোম্পানি খাবার দেয়, স্যালারি ভালো দেয়, তারপরে স্যালারি আপডাউন টিকেট সব কিছু পাওয়া যায়। এরই মধ্যে MM পারফিউমের 10টিরও বেশি ব্র্যান্ড এখন মধ্যপ্রাচ্য থেকে পৌঁছে গেছে ইউরোপেও। দেশের মাটিতেও কিছু করার পরিকল্পনা রয়েছে তাদের। পারফিউম সেক্টরটা এখন আমরা একটু জোর বেশি দিয়েছি। আশা করি আমরা এই সেক্টরে বিভিন্ন দেশে আরও লোক নিয়োগ করব। আমার সবচেয়ে ভালো লাগে আমি বাংলাদেশি ভাইদেরকে কাজ করাইতে পারলে, যেমন যে কোনো বাংলাদেশের উন্নয়নের জন্য যে কোনো সম্পৃক্ত যদি থাকতে পারে নিজেকে, খুব ভালো লাগে। দৈনিক প্রায় 5000 বোতল তৈরির সক্ষমতা আছে এই ফ্যাক্টরির। প্রবাসীদের এমন সফলতা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের। তবে এইসব উদ্যোক্তাদের যদি দেশের মধ্যেও বিনিয়োগ করার সুযোগ তৈরি করা যায়, তাহলে দেশের অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব রাখতে পারবেন এসব প্রবাসীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, দুবাই। এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে বুলেট ট্রেন চালানো সম্ভব কিনা যাচাই করতেই খরচ 110 কোটি টাকা। উপযুক্ত না হওয়ায় সরে এলো মন্ত্রণালয়। টাকা নয়-ছয় করাই উদ্দেশ্য বলছেন বিশেষজ্ঞরা। মাত্র 4 ঘন্টায় যাওয়া যাবে ঢাকা থেকে রংপুর। দ্রুতগতিতে এগিয়ে চলছে 4 লেন মহাসড়কের কাজ। 2023 সালে চলাচলের জন্য খুলে দেওয়ার আশা। এবং বঙ্গোপসাগরে 103 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা। জ্বালানি সংকট নিরসন সহ বছরে আমদানি খরচ কমবে 21,000 কোটি টাকা। মিলেছে মূল্যবান প্রাণিজ সম্পদও। এই ছিল এই সময়ের বাণিজ্যের। সঙ্গে থাকুন সময়ের।